গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রেডার হ্যাগার্ডের মন্টেজুমাস ডটার, আজ দ্বিতীয় পর্ব। বিকেলে ওদেরকে কিছু রাগঢাক না করে সব খুলে বললাম। জানি রেগে যাবে বাবা। একজন স্প্যানিয়ার্ডের ভয়ে অস্থির ছিল মা। এই কথা জানার পরেও আমি কোন আক্কেলে লোকটাকে বেঁধে রেখে একটা মেয়ের সঙ্গে গল্প করতে যেতে পারলাম কথাটা উঠবে। উঠল সে কথা আমার ভাইয়ের তরফ থেকে। লিলির মন পেয়েছি আমি, এটা শুনেই ওর মেজাজ সপ্তমে চড়ে গেছে। কঠোর ভাষায় সমালোচনা করে আমাকে নাস্তানাবুদ করার চেষ্টা করল। স্কয়ার বোজার্ডো আর সবার সঙ্গে সমবেদনা জানাতে এসে বাবার কাছে নালিশ করে গেলেন আমার বিরুদ্ধে। যাওয়ার আগে বলে গেলেন, আমি যদি তার ইচ্ছের বিরুদ্ধে তার মেয়ের সঙ্গে মেলামেশা করতে চেষ্টা করি তাহলে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরবে। একে মায়ের মৃত্যু শোক, চারপাশ থেকে সবার আক্রমণ, তারপর স্প্যানিয়ার্ডকে পালিয়ে যেতে দিয়ে নিজেও নিজেকে দুষছি কঠোর ভাষায়। সব মিলিয়ে পাগল হওয়ার দশা হলো আমার। মনে হলো মায়ের সঙ্গে আমিও যদি মরে যেতাম তাহলেই সবচেয়ে ভালো হতো। এত কিছুর মধ্যেও এক ফোঁটা সান্ত্বনা পাওয়া গেল বিশ্বস্ত এক কাজের মেয়েকে দিয়ে লিলির পাঠানো একটা চিরকুট পড়ে। আমাকে অন্তর থেকে ভালোবাসা জানিয়েছে ও, গভীর সমবেদনা জানিয়েছে, আর এই দুঃসময়ে ধৈর্য ধরতে বলেছে। বিচিংহাম গির্জার গোরস্থানে দাফন হয়ে গেল আমার মার। ছোট বোন মেরি আর বাবাকে কবরের পাশ থেকে তুলে আনা কঠিন হলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদল বাবা। মেরি জ্ঞান হারিয়ে ফেলল কয়েকবার। সব চুকে গেলে বাড়ি ফিরে এলাম আমরা। বাবাকে ঘিরে বসলাম আমরা ভাই বোন। ঠিক এই সময় আমাকে খোঁচাতে শুরু করলো জেফ্রি আবার, কিন্তু কথাগুলো সরাসরি আমাকে না বলে বলছে বাবাকে। আমি ভাবতেও পারি না বাবা, মায়ের খুনিকে আটকানোর চাইতে একটা মেয়েকে প্রেম নিবেদন করা, চুমু খাওয়া বা বুকে জড়িয়ে ধরাকে কেউ বেশি গুরুত্ব দেয় কি করে? মনে হচ্ছে এটা করেও এক ঢিলে দুই পাখি মারতে চায়। মা যে একজন স্প্যানিয়ার্ডকে ভয় পায় সে কথা জানার পরেও বদমাসটাকে হাতে পেয়ে ছেড়ে দিয়েছে। সেই সাথে স্কয়ার বোজার্ডের সঙ্গে আমাদের শত্রুতার সৃষ্টি করেছে। উনি তো আমাদের মুখের উপরই বলে গেলেন উনি চান না ও তার মেয়ের সঙ্গে মেলামেশা করুক। হ্যাঁ টমাস, মাথা ঝাঁকিয়ে বাবা বলল, তোমার হাতে লেগে আছে তোমার মায়ের রক্ত। এই অযৌক্তিক দোষারোপ আর সহ্য হলো না আমার। মিথ্যে কথা বললাম আমি। কথাটা আমার বাবা বললেও সেটা মিথ্যে। মাকে খুন করে ইয়ারমাক ফিরে যাওয়ার পথে লোকটার সঙ্গে দেখা হয়েছিল আমার। তাহলে মায়ের রক্ত আমার হাতে কি করে লাগে? যা খুশি একটা বললেই হলো। আর লিলি বোজার্ডকে প্রেম নিবেদন করা বা না করা আমার ব্যক্তিগত ব্যাপার জেফ্রি। এর জন্য কারো অনুমতি নেওয়ার দরকার পড়ে না। তোমার তো নয়ই। ঝট করে ফিরলাম বাবার দিকে। আর বাবা, তোমাকেও বলি, স্পেন থেকে কেউ মাকে খুন করতে এসেছে বা আসতে পারে এ কথা আমাদের কেন বলনি? এক আধ টুকরো কথা কানে এসেছে, মাথায় অন্য চিন্তা ছিল বলে মনোযোগ দিতে পারিনি। সব দোষ এখন আমার? তুমি তো সবই জানো। ইয়ারমাথ গিয়েছিলে খোঁজ নিতে, কিন্তু লোকটার চেহারা না দেখে লোকমুখে অন্য নাম শুনেই ফিরে এসেছ। মা তোমাকে তো আমার সামনেই বলেছিল ওকে তুমি একবার দেখতে পারলে নিশ্চিন্ত হওয়া যেত। কে জানে, নাম ভারিয়ে হয়তো সেই এসেছে। কি মা বলেনি? তারপরেও তুমি মাকে অরক্ষিত ফেলে রেখে জেফ্রিকে নিয়ে বাঙ্গের বাজারে যাও কি করতে? জেফ্রির কথায় সায় দিচ্ছ বলেই এসব কথা বললাম বাবা। পারলে আমাকে তুমি মাফ করে দিও। বিনা কারণে তুমি আমাকে অভিশাপ দিয়েছ বাবা। আমি সে অভিশাপ মেনে নিচ্ছি। যতদিন আমার মায়ের হত্যাকারীকে তাড়া করে খুন না করতে পারছি ততদিন থাকুক খোদার গজব আমার মাথার উপর, থাকুক তোমার অভিশাপ। প্রথম সুযোগে আমি এখন স্পেনে যেতে চাই। তুমি যদি যাত্রার খরচ দাও তো ভালো, তা না হলে নিজেই আমি ব্যবস্থা করব যাওয়ার, যেমন করি পারি। তোমার সামনে খোদা আর মায়ের আত্মাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি ওর শেষ দেখে ছাড়ব আমি। প্রতিশোধ না নিয়ে, ওর মৃত্যু না দেখে আমি ফিরব না দেশে। যদি প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হই তাহলে যেন চির নরকবাসের শাস্তি নেমে আসে আমার উপর। আমার দীর্ঘ বক্তৃতা মন দিয়ে শুনল বাবা। তারপর আমার কাঁধে একটা হাত রাখল। এই যদি হয় তোমার মনের কথা টমাস, টাকার অভাব হবে না। প্রতিশোধ নিতে আমি নিজেই যেতাম, কিন্তু রক্তের বদলে রক্ত নেয়ার বয়স এখন আমার নেই। স্পেনের হোলি অফিস এখনো খুঁজছে আমাকে। শরীরটাও নড়বড়ে হয়ে গেছে। রাগের মাথায় অভিশাপ দিয়েছিলাম, নিজেকে অভিশাপ দিচ্ছি আমি সেই থেকে। তুমি যদি যাও তো সারাক্ষণ আমার আশীর্বাদ থাকবে তোমার সঙ্গে। তুমি গেলেই সবচেয়ে ভালো হয়, কারণ তোমার হাত ফসকেই পালিয়েছে আমাদের শত্রু। হ্যাঁ,
ওরই যাওয়া উচিত, বলল জেফরি জোর দিয়ে। তুমি তো কথা বলবেই, আমাকে এখান থেকে তাড়াতে পারলেই তো তুমি বাঁচো। ভাবছো তাহলে নির্বিঘ্নে কোনো এক মেয়ের মন পাওয়া যাবে? তোমার যেমন প্রকৃতি তুমি তেমনি চলবে, তবে মনে রেখো, কারো অনুপস্থিতির যদি অন্যায় কোনো সুযোগ নাও, সেটা কোনোদিনই তোমার জন্য মঙ্গল বয়ে আনবে না। বীরভোগ্যা বসুন্ধরা, যে জয় করে নিতে পারে মেয়ে তার, বলল জেফরি। তুমি জানো ওর হৃদয় জয় করা হয়ে গেছে জেফরি। তুমি বড়জোর ওর বাপের কাছ থেকে ওকে কিনে নিতে পারবে, হৃদয় কোনোদিন পাবে না। আহ, থামো তো, বলল বাবা। এটা কি প্রেম ভালোবাসা আর মেয়েদের মন নিয়ে বিতর্ক করার উপযুক্ত সময়? এদিকে মন দাও টমাস, স্পেনে গিয়ে মাতৃহত্যার প্রতিশোধ নিতে হলে সব কথা তোমার জানা থাকা দরকার। তোমার মা আর ওই খুনিটার সম্পর্ক নিয়ে আমি কখনো কিছু বলিনি, কিন্তু এখন সব কথা বলার সময় এসেছে। শোনো, আমি যখন তোমার সমান, তখন আমাকে স্পেনে পাঠানো হয়েছিল। তোমার দাদার ইচ্ছা ছিল আমি সেভিলের মোনাস্টারিতে লেখাপড়া শিখে ধর্মযাজক হই, কিন্তু ওইসব আশ্রমবাসী সন্ন্যাসীগুলো ছিল আমার দুই চক্ষের বিষ। একদিন সুযোগ বুঝে পালালাম আশ্রম থেকে। বছরখানেক কি তার কিছু বেশি সময় এটা সেটা করে দিন গুজরাট করলাম। তোমার দাদার ভয়ে ইংল্যান্ডে ফিরে আসার সাহস নেই। এক রাতে তাসের টেবিলে পরিচয় হলো সেভিলের অত্যন্ত উঁচু বংশের এক নীচ মনা যুবক ওয়ান ডি গার্সিয়ার সঙ্গে। আমার চেয়ে কয়েক বছরের ছোট ছিল ও, কিন্তু বদমায়েশির কারণে দুর্নাম ছিল আমার চেয়ে 10 গুণ বেশি। যেমন ছিল দেখতে শুনতে রাজপুত্রের মতো, তেমনি চোস্ত ছিল কথাবার্তায়। কিন্তু এমন হীন কাজ ছিল না যেটা ও করতে পারত না কিংবা করত না। একদিন আমার কাছ থেকে অনেক বেশি টাকা জিতে খোশ মেজাজে আমাকে বেড়াতে নিয়ে গিয়েছিল ওর বিধবা চাচির বাড়িতে। এই চাচির একটি সন্তান ছিল, মেয়ে। এই মেয়েটিই তোমার মা। তোমার মা লুইজা ডি গার্সিয়া ছিল ওর চাচাতো ভাই ওয়ান ডি গার্সিয়ার বাগদত্তা। এতে তোমার মায়ের সম্মতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি কেউ, কারণ চুক্তি যখন হয় তখন তোমার মায়ের বয়স ছিল মাত্র 8 বছর। তাহলেও এই চুক্তি লঙ্ঘন করার কোনো উপায় ছিল না ও দেশে। বাগদান হয়ে গেলে ধরে নেওয়া হতো, বাস্তবে না হলেও চুক্তির ফলেই বিয়ে হয়ে গেছে দুজনের। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেনি তোমার মা বা তোমার নানি, কারণ ততদিনে দুশ্চরিত্র হুয়ানের নানান কুকীর্তির কথা জানাজানি হয়ে গেছে উপরতলার সমাজে। চাচাতো ভাইকে জমের মতো ভয় পেত লুইজা, ঘৃণাও করত প্রচণ্ড। যদিও আমার ধারণা ওয়ান মনে প্রাণে ভালোবাসত লুইজাকে। যেভাবেই হোক হুয়ানের কাছ থেকে কথা আদায় করে নিয়েছিল লুইজা, ওর 20 বছর বয়স না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক বিয়ে হতে পারবে না। ওর আশা ছিল ততদিনে ওর অন্তরের ঘৃণা ও অপছন্দের কথা টের পেয়ে নিজে থেকেই সরে যাবে হুয়ান। কিন্তু ফল হলো উল্টো। দিন দিন ওর ভালোবাসা যেন আরো বেড়েই চলল। লুইজা যত বেশি শীতল ভাব দেখায়, ততই পাগল হয়ে ওঠে হুয়ান। স্পষ্টই বোঝা যায় ওর প্রতি হুয়ানের আকর্ষণের দুটি কারণের একটি নিঃসন্দেহে ওর অতুলনীয় সৌন্দর্য, তবে দ্বিতীয়টিও কম টানছিল না হুয়ানকে। অনেক টাকা রেখে গেছেন ওর বড় চাচা তার একমাত্র উত্তরাধিকারিণী লুইজার জন্যে। চির অভাবী জুয়ারি হুয়ানের এখন ধার দেনা শোধ করবার জন্যে প্রচুর টাকা দরকার। প্রথম দর্শনেই পরস্পরের প্রেমে পড়ে গেলাম তোমার মা আর আমি। এরপর থেকে ঘন ঘন যাতায়াত শুরু করলাম আমি ওই বাড়িতে। তেমন কোনো অসুবিধে হলো না, কারণ লুইজার মাও দুচক্ষে দেখতে পারে না দুশ্চরিত্র হুয়ানকে। ওর কবল থেকে মুক্ত করে বিদেশি কেউ যদি মেয়েটিকে দেশের বাইরে কোথাও নিয়ে যেতে পারে, তার ধারণা সেটাই হবে তার মেয়ের জন্য মঙ্গলজনক। কিছুদিন যেতেই আমি ওকে আমার ভালোবাসার কথা জানালাম। ওর মাকে জানালাম ওকে বিয়ে করে ইংল্যান্ডে নিয়ে যেতে চাই। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। সলা পরামর্শ করে একটা পরিকল্পনা তৈরি করলাম আমরা। কিন্তু ও বাড়িতে গুপ্তচর ছিল হুয়ানের। সব কথা চলে গেল ওর কানে। ক্ষোভে, দুঃখে, রাগে, হিংসায় পাগল হয়ে গেল ও। প্রথমে ডুয়েলে চ্যালেঞ্জ করলো আমাকে, কিন্তু লোকজন বাধা দিল আমাদের তলোয়ার বের করার আগেই। তারপর ও গুন্ডা ভাড়া করলো রাতের অন্ধকারে আচমকা আক্রমণ করে আমাকে খুন করার জন্যে। এক রাতে রাস্তায় ঝাঁপিয়ে পড়ল দুজন আমার ওপর। জ্যাকেটের নিচে চেইন শার্ট পরা ছিল বলে আমার গায়ে বিঁধল না ওদের ছোড়া। উল্টো আমি ওদের একজনকে খুন করে আর অন্যজনকে মেরে আধমরা করে ফেললাম। লড়াই করে বা গুপ্তঘাতক লাগিয়ে আমাকে হত্যা করতে না পেরেও একটুও না দমে ভিন্ন পথ ধরল হুয়ান। কোত্থেকে কিভাবে খবর পেল জানি না,
আমার অতীত ঘেঁটে জেনে গেল আমি পালিয়ে এসেছি মনস্টারি থেকে। সোজা হোলি অফিসে গিয়ে জানিয়ে দিল আশ্রম থেকে পালিয়ে যাওয়া অবাধ্য অবিশ্বাসী ধর্মদ্রোহী বিদেশি কুত্তাটাকে কোথায় পাওয়া যাবে। যেদিন জাহাজে চাপবো ঠিক তার আগের রাতে তোমার মা আর তোমার নানির সঙ্গে ওদের বাড়িতে বসে গল্প করছিলাম। এমন সময় ঘরে ঢুকে ঘিরে ধরল আমাকে কালো আলখেল্লা আর হুড পরা 6 জন সন্ন্যাসী। একটা শব্দ উচ্চারণ না করে টেনে নিয়ে চলল বাইরে। ওরা কেন, কি উদ্দেশ্যে, কোথায় আমাকে নিয়ে যাচ্ছে প্রশ্ন করেও কোনো উত্তর পেলাম না। ওরা শুধু হাতের ক্রুশ তুলে ধরল আমার চোখের সামনে। বুঝে গেলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা দুজন আমার হাত ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল। আমাকে নিয়ে গিয়ে হোলি অফিসের তলকুঠুরিতে আটকে দিল ওরা। এখানে কি কি ঘটল সেসব কথা আভাসে ছাড়বো আমি, কারণ এখন ওসব কথা স্মরণ করলে আমি অসুস্থ হয়ে পড়ি। 2 বার র্যাকে তোলা হলো আমাকে, গরম শিক দিয়ে পোড়ানো হলো একবার, বার 3 তারের চাবুক দিয়ে পেটানো হলো স্বীকৃতি আদায় করার জন্যে। কুকুরেরও অরুচি হয় এমন সব খাবার দেয়া হতো আমাকে দিনের পর দিন। তারপর আমার বিচার করতে বসলো উঁচু স্তরের পুরোহিতরা। মনেস্টারি থেকে পালিয়ে যাওয়াটা ধরা হলো অতি গর্হিত ব্লাসফেমি হিসেবে। ধর্মদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হলো আমাকে। দিন তারিখ স্থির হয়ে গেল। 1 বছর পর কবে কখন আমাকে আগুনে পুড়িয়ে মারা হবে। এই 1টি বছর পাপের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমাকে। নিষ্ঠুর নির্যাতন করা হবে মঙ্গলময় ঈশ্বর ও ধর্মের নামে। দিনের পর দিন চরম নির্যাতন সহ্য করে 1 বছর পর আমি যখন সব আশা ত্যাগ করেছি, সে সময় এলো সাহায্য। যেদিন আমাকে পুড়িয়ে মারার কথা ঠিক তার আগের রাতে হাসি মুখে বন্দিশালায় ঢুকলো এক ভয়াল দর্শন পুরোহিত। এই লোকটাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাকে। মেঝের উপর খড়ের বিছানায় শুয়েছিলাম। ধর্মর করে উঠে বসলাম ওকে দেখে। ও এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে সুসংবাদ দিল। আমার কম বয়সের কথা বিবেচনা করে নাকি আমাকে মুক্তি দেওয়ার আদেশ এসেছে। বিশ্বাসই করতে পারিনি। প্রথমে ভেবেছি এও নির্যাতন করবার এক নতুন কোনো কায়দা, কিন্তু আমাকে যখন সত্যি জামা কাপড় পরিয়ে গেটের বাইরে রাস্তায় বের করে দেয়া হলো, তখন হতভম্ব হয়ে এদিক ওদিক চাইলাম আমি কোথায় যাব। দেখলাম গাঢ় রঙের কাপড় দিয়ে গা মাথা ঢাকা এক মহিলা আমার দিকে এগিয়ে আসছে। কাছে এসে নিচু গলায় আমাকে ডাকলো, এসো। বুকের ভেতর তড়াক করে লাফিয়ে উঠল আমার হৃৎপিণ্ডটা। ওই মহিলা আসলে তোমার মা। 3 বার আমাকে উদ্ধারের চেষ্টা বিফল হবার পর এবার এক চতুর লোকের মাধ্যমে ঠিক জায়গা মতো প্রচুর টাকা ঢালায় খোদার রহমত নেমে এসেছে আমার উপর। এই হলো বর্তমান স্পেনে ধর্মের ধারক বাহকদের চরিত্র। ওই রাতে আমাদের বিয়ে হয়ে গেল। তারপর আমরা ছুটলাম দুজনে ক্যাডিজের পথে। তোমার নানি তখন গুরুতর অসুস্থ। ক্যাডিজ বন্দরে মেরি অফ ব্রিস্টল নামে একটা ইংলিশ জাহাজের টিকিট কাটা ছিল আমাদের। জাহাজে উঠে পড়লাম, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ ছাড়তে দেরি হচ্ছে। 2 দিন 1 রাত আমরা থাকলাম আটকে। কখন আবার কোন দিক দিয়ে হামলা আসে সেই ভয়ে থরহরি কম্প। ভয়টা যে অমূলক ছিল না সেটা টের পেলাম 3য় দিন। টাকা খেয়ে আমাকে ছেড়ে দিয়ে কারারক্ষী প্রচার করে দিল আমি আমার প্রভু শয়তানের সাহায্য নিয়ে আবার পালিয়েছি গির্জার মুঠো থেকে। 2 তরফ থেকে চারদিকে খোঁজা হচ্ছে আমাকে। হোলি অফিসের সাধুরা তো আছেই, ওয়ান্ডি গার্সিয়াও লাগিয়েছে একদল লোক। 2 দলই পারস্পরিক সাহায্য নিয়ে গন্ধ শুঁকে শুঁকে হাজির হলো ক্যাডিজ বন্দরে। 3য় দিন সকালে আবহাওয়ার উন্নতি হওয়ায় রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন জাহাজের ক্যাপ্টেন। নোঙর তুলে সবে পাল তোলার ব্যবস্থা হচ্ছে, এমন সময় 20 জন সোলজার নিয়ে জাহাজের একেবারে গায়ের কাছে চলে এলো একটা বোট। তার পেছনে রয়েছে আরো 2টো বোটে আরো লোক। প্রথম বোট থেকে হেঁড়ে গলায় চেঁচিয়ে ক্যাপ্টেনকে জাহাজ থামাবার নির্দেশ দেওয়া হলো। হলি অফিসের ওয়ারেন্ট আছে, জাহাজ সার্চ করবে ওরা। আমি তখন ডেকে ডি গার্সিয়াকে নৌকায় দেখে লুকাবার চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে দেখতে পেয়েই চিৎকার করে উঠল, ওই যে সেই ধর্মদ্রোহী। মনে হলো আদেশ পালন করতে যাচ্ছে ক্যাপ্টেন, কারণ আমাকে তখন ওদের হাতে তুলে না দিলে সমস্ত খালাসি সহ তাকেও জেলে যেতে হতে পারে। কিন্তু আমি তখন বেপরোয়া। নিজের জামা এক টানে ছিঁড়ে আমার শরীরের ক্ষতগুলো দেখালাম সবাইকে। বললাম, আপনারা ইংরেজ, আপনারা কি আমাকে এই ভিনদেশি পিশাচদের হাতে তুলে দেবেন? চেয়ে দেখুন ওরা কি করেছে আমাকে। হ্যাঁ, আমি পালিয়েছি ওদের হাত থেকে। আমাকে আবার ওদের হাতে তুলে দিলে আগুনে পুড়িয়ে মারবে। এসব দেখেও যদি আপনাদের মায়া না হয়, একটা তলোয়ার দিন আমার হাতে, আমি যুদ্ধ করে মরি।
নাবিকদের মধ্যে একজন বলে উঠল, আমি আছি তোমার পাশে যুবক, আমাকে হত্যা না করে তোমার বা তোমার স্ত্রীর কাছে কেউ পৌঁছাতে পারবে না। এই বলে একটা ধনুকে ছিলা পড়ালো লোকটা, তারপর একটা তীর বসিয়ে তাক করল স্প্যানিয়ার্ডদের বোটের দিকে। ইতিমধ্যে আরো ৮-১০ জন জওয়ান তীর, ধনুক আর তলোয়ার নিয়ে তৈরি হয়ে গেছে। তাদের মধ্য থেকে লম্বা চওড়া একজন বোটের সৈন্যদের উদ্দেশ্যে হাঁক ছাড়ল, শোনো নরকের পিশাচটা, আমাদের মধ্যে থেকে যদি কাউকে ধরতে হয় এসো, সাধ্য থাকলে জাহাজে উঠে এসে ধরে নিয়ে যাও। নাবিকদের মনোভাব টের পেয়ে মনস্থির করে ফেললেন জাহাজের ক্যাপ্টেন। স্প্যানিয়ার্ডদের কোনো জবাব না দিয়ে পাল তোলার নির্দেশ দিলেন কয়েকজনকে। বাকিরা তৈরি থাকবে, কেউ জাহাজে উঠতে চেষ্টা করলে মেরে তাড়ানোর জন্য। দেখা গেল অন্য দুটো বোটও খুব কাছে চলে এসেছে। একটা তো হুক আটকে ফেললো আমাদের জাহাজে। একজনকে দেখলাম উঠে আসছে চেইন ডিঙিয়ে টেকের ওপর। চিনতে পারলাম লোকটা হোলি অফিসের একজন পুরোহিত। নিজ হাতে নির্যাতন না করলেও এই লোক হাজির থাকতো চাবুক মারার সময়, মজা পেত। হঠাৎ মাথা খারাপ হয়ে গেল আমার। একজনের হাত থেকে ধনুকটা নিয়ে তীর পরালাম তাতে। তীরের শেষ প্রান্ত টেনে নিয়ে এলাম কানের পাশে, তারপর ছেড়ে দিলাম। লক্ষ্যভ্রষ্ট হলো না তীর। তোমার মতোই টমাস, আমারও ভালো হাত ছিল তীর ধনুকে। বুকে তীর নিয়ে চিত হয়ে পড়ে গেল লোকটা সাগরের ওপর। এরপর ডেকে ওঠার চেষ্টা করলো না কেউ আর, যদিও তীর মারল ওরা যত পারে, কিন্তু একজন নাবিককে সামান্য জখম করা ছাড়া আর কোনো ক্ষতি করতে পারল না আমাদের। ততক্ষণে পালে হাওয়া লেগেছে। তরতর করে ছুটতে শুরু করলো মেরি অফ ব্রিস্টল। লাফিয়ে বোটের উপর উঠে দাঁড়ালো ডি গার্সিয়া। পাগলের মতো আচরণ করছে, হাত মুঠি পাকিয়ে শাসাচ্ছে, গালি দিচ্ছে বিশ্রী ভাষায়। তোমার মায়ের নাম ধরে ডেকে বলল 10 এমনকি 20 বছর পরে হলেও প্রতিশোধ নেবে, তাকে সে ছাড়বে না। যেখানেই লুকায় না কেন তোমার মা, তাকে খুঁজে বের করে খুন করবেই সে। এতদিনে হুয়ান ডি গার্সিয়ার প্রতিজ্ঞা পালন করেছে। আজ কবর দিয়ে এলাম তোমার মাকে। আমার ভরসায় নিজের দেশ ছেড়ে, আপনজন ছেড়ে এত দূর চলে এলো যে মেয়ে, আমি ওই লোকটার রোষ থেকে তাকে বাঁচাতে পারলাম না। বলতে বলতে 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল আমার বাবা। আমরাও বোবা হয়ে থাকলাম, কথা বলতে পারলাম না অনেকক্ষণ। তারপর মৃদু কণ্ঠে বললাম, এই কাহিনী যদি আগে আমাদের জানাতে বাবা, তাহলে আজ একটা পিশাচ কম থাকতো এই দুনিয়ায়। আমাকেও ঘর বাড়ি ছেড়ে ওর পিছু নিয়ে দীর্ঘযাত্রায় বেরোতে হতো না। তখনও জানতাম না কতটা দীর্ঘযাত্রায় বের হচ্ছি। মাকে কবর দেওয়ার ঠিক 12 দিনের মাথায় যাত্রার জন্য তৈরি হয়ে গেলাম আমি। অ্যাডভেঞ্চারাস নামে 100 টনি একটা জাহাজ সে সময় ইয়ারমাত থেকে ক্যাডিজ যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এই জাহাজে আমার জন্য টিকিট কাটল বাবা। আমার হাতে 50 পাউন্ডের স্বর্ণমুদ্রা আর একটা কাগজ দিয়ে বলল, প্রয়োজনে ওই কাগজ দেখিয়ে আরো 150 পাউন্ড আমি নিতে পারবো ক্যাডিজের বিশেষ এক মার্চেন্টের গদি থেকে। অ্যাডভেঞ্চারাসের রওনা হওয়ার কথা 3রা জুনে। আমার মাল সামান পৌঁছে গেছে ইয়ারমাথে। আমাকে পৌঁছতে হবে 1 জুনের রাতে। সবার কাছ থেকে বিদায় নেওয়া সারা, শুধু একজন বাকি। সেই মন দেয়া নেয়ার পর লিলিকে আর মাত্র একবার দেখেছি, আমার মায়ের দাফনের দিন। সেদিন কোনো কথা হয়নি আমাদের। শুনেছি ওদের বাসার কাজের লোকদের নির্দেশ দেয়া আছে আমাকে হলের আশেপাশে দেখলেই যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। তাহলে কি ওর সঙ্গে দেখা না করে বিদায় না নিয়েই চলে যাব আমি? শেষ দিন বাবাকে সব খুলে বলে তার সাহায্য চাইলাম। আমি যাচ্ছি আমাদের শত্রুর পেছনে, সবার হয়ে প্রতিশোধ নিতে। পরিবারের সম্মান রক্ষা করতে গিয়ে প্রয়োজনে আমাকে প্রাণও দিতে হতে পারে বাবা। বিদায়ের মুহূর্তে তুমি এই ব্যাপারটা আমাকে একটু সাহায্য করবে না? দেখো, পড়শি বোজার্ড ওর মেয়েটাকে তোমার ভাই জেফরির হাতে তুলে দেবে বলেই মনস্থির করেছে। এই ব্যাপারে তো কার ওপর জোর জুলুম চলে না, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছেই। তবু তুমি যখন বলছো, পারলে আমি সাহায্য করব। আমাকে তো আর দরজা থেকে খেদিয়ে দিতে পারবে না। ঘোড়া আনতে বলো, আমরা হলে যাব। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। চাকরকে বাবা বলল স্কোয়ারের বোজার্ডের সঙ্গে কথা আছে। লোকটা আমার দিকে তাকালো সপ্রশ্ন দৃষ্টিতে। আমার ব্যাপারে কি হুকুম দেওয়া আছে জানে সে। তবু বাবার সঙ্গে আছি বলে বাড়ির ভেতর ঢুকতে আমাকে বাধা দিল না। আসুন উইংফিল্ড, বললেন স্কোয়ারের বোজার্ড। আপনাকে স্বাগত জানাতে আমি সর্বদা প্রস্তুত,
তবে সঙ্গে করে যাকে নিয়ে এসেছেন তাকে কিন্তু নয়। এই শেষবার ওকে সঙ্গে এনেছি বোজার্ড, বলল বাবা। ওর অনুরোধটা শুনুন, তারপর অনুমোদন করুন বা প্রত্যাখ্যান করুন, সে আপনার ইচ্ছে। তবে প্রত্যাখ্যান করলে ওর সঙ্গে আমিও ফিরে যাব। মায়ের হত্যাকারীর খোঁজে আজ চলে যাচ্ছে ও স্পেনগামী একটা জাহাজে উঠতে। এই অল্প বয়সে বিদেশ বিভুঁয়ে একা চলেছে এমন একটা কাজে সাহস আছে বলতে হবে। তা শুনি আমার কাছেও কি চায়? আপনার মেয়ের কাছ থেকে বিদায় নেওয়ার অনুমতি চায়। আমি জানি আপনার মেয়ের সঙ্গে ওর মেলামেশা আপনি পছন্দ করছেন না। আমি নিজেও মনে করি নিজের পায়ে দাঁড়াবার আগে এখনই ওর প্রেম ভালোবাসা বিয়ে এসব নিয়ে চিন্তা করা উচিত নয়। তবে আমার মনে হয় যা ক্ষতি হবার হয়েছে, আজ ওদের দেখা করতে দিলে তার বেশি আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আপনার উত্তরটা শোনা যাক। কিছুক্ষণ চুপচাপ ভাবলেন স্কোয়ারের বোজার্ড, তারপর মুখ খুললেন। আপনার এই ছেলেটা সত্যি সাহসী। যদিও ওর সঙ্গে মেয়ের বিয়ে আমি দেব না। অনেক দূরে চলেছে, কে জানে কবে ফিরবে, আর কখনো ফিরবে কিনা তাও জানি না। আমি চাই না আমার মৃত্যুর পরেও আমার বিরুদ্ধে ওর মনে কোনো ক্ষোভ থাকুক। যাও টমাস। আঙুল তুলে জানালার বাইরেটা দেখালেন। ওই বীচ গাছের নিচে গিয়ে দাঁড়াও, ওখানেই লিলি তোমার সঙ্গে দেখা করবে। 0.5 ঘন্টা কথা বলার অনুমতি দেয়া গেল তোমাদের, তার বেশি 1 সেকেন্ডও না। না না, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমি মত পাল্টাবার আগেই আমার সামনে থেকে কেটে পড়ো। দূর দূর বক্ষে বীচ গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। একটু পরেই চলে এলো লিলি, যেন স্বর্গ থেকে নেমে আমার সামনে দাঁড়ালো কোনো পরী। সত্যি টমাস, অস্ফুট কণ্ঠে বলল লিলি, সত্যি তুমি বিদেশ চলে যাচ্ছ স্প্যানিয়ার্ডকে খুঁজতে? হ্যাঁ, যাচ্ছি খুঁজে বের করে ওকে খুন করতে। তোমার কাছে গিয়েছিলাম বলেই পালিয়ে যেতে পেরেছে লোকটা। এখন তোমার কাছ থেকে দূরে গিয়ে ওকে কাছে পেতে চাইছি। কেঁদো না লক্ষ্মী, আমার প্রতিজ্ঞা আমাকে রক্ষা করতে হবে। প্রতিজ্ঞা ভঙ্গ করলে নিজেকে আর কোনোদিন মানুষ বলে ভাবতে পারবো না। তোমার প্রতিজ্ঞার জন্য কি বিয়ে না হতেই বিধবা হব আমি টমাস? তুমি বিদেশে চলে গেলে তো জীবনেও আর দেখা হবে না আমাদের। কেন? আমার বাবাও তো বিদেশে গিয়েছিলেন, নানা বিপদ আপদ কাটিয়ে ফিরে আসেননি? এসেছেন, কিন্তু একা না। তোমার বয়স কম, আর দূর দেশে কত সুন্দরী কত গুণী মেয়ে আছে। এত দূরে থেকে আমি তাদের সঙ্গে প্রতিযোগিতা করব কি করে? আমি প্রতিজ্ঞা করছি লিলি। না না টমাস, এমন কিছু প্রতিজ্ঞা করো না যেটা ভেঙে নিজেকে পাপী মনে হতে পারে তোমার। আমার একটাই অনুরোধ, আমাকে ভুলে যেও না। আমিও তোমাকে ভুলবো না। হয়তো, বলতে খুব কষ্ট হচ্ছে আমার, হয়তো জীবনে এটাই আমাদের শেষ দেখা। যদি তাই হয়, স্বর্গে নিশ্চয়ই মিলন হবে আমাদের। একটা কথা জেনো টমাস, যতদিন বেঁচে আছি আমি তোমার। কেউ আমাকে টলাতে পারবে না আমার শপথ থেকে। কিন্তু এই বিদায় মৃত্যুর চেয়েও বেশি কষ্ট দিচ্ছে আমার। কষ্ট খুব বেশি দিন থাকবে না লিলি। আমি শুধু শত্রুর খোঁজে নয়, সৌভাগ্যের খোঁজেও চলেছি। যেখানেই যাই যত শীঘ্রই সম্ভব ফিরে আসবো তোমার কাছে। তারপর দুজন দুজনের মনের কত কথাই না বললাম। আজ আর মনে নেই সেসব। 0.5 ঘন্টা কখন পেরিয়ে গেছে জানি না। ওই দেখো, ডাকছে বাবা, এখনই যেতে হবে। একটু সরে বুড়ো বীচ গাছের আড়ালে চুমু খেলাম আমি ওকে। লিলিও সাড়া দিল সহজভাবে। তারপর ওর আঙুল থেকে একটা আংটি খুলে পরিয়ে দিল আমার আঙুলে। বলল, রোজ সকালে ঘুম থেকে উঠে এটা দেখো, আর আমার কথা মনে করো। আজও সেই আংটি রয়েছে আমার আঙুলে, সাদামাটা সোনার আংটি। ভেতর দিকে খোদাই করে লেখা রয়েছে, অন্তরে অন্তর, দূরত্ব যদিও বা দুস্তর। বিদায় নিয়ে ঘোড়ায় চেপে চলে এলাম। বিদায় মুহূর্তে লিলির বেদনাবিধুর করুণ মুখটা গেঁথে গেল মনে। পরবর্তী 20টা বছর সেই বিষাদ মাখা অপূর্ব সুন্দর মুখটা বয়ে বেরিয়েছি আমি আমার বুকের ভেতর। সেই দিনই বাবার সঙ্গে ঘোড়ায় চেপে চলে গেলাম ইয়ারমাথ। বড় ভাই জেফরি অবশ্য আমাদের সঙ্গে এলো না, তবে বিদায়ক্ষণে ওর সঙ্গে সেই ছোটবেলার মতো আন্তরিক ব্যবহার করেছিলাম বলে আমি খুশি, কারণ জীবনে আর কখনো দেখা হয়নি আমাদের। লিলির ব্যাপারে একটি কথাও হলো না আমাদের। আমি দূরে সরে গেলেই যে ও লিলির মন জয় করার জন্য উঠে পড়ে লাগবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। তবে ওকে দোষও দিই না, কারণ লিলির মতো অসাধারণ একটি মেয়ের প্রতি মানুষ আকৃষ্ট হবে, ওকে বিয়ে করতে চাইবে, এটাই সত্যি, এটাই স্বাভাবিক। প্রতিযোগিতায় হেরে গিয়েছিল বেচারা।
ওর আত্মার শান্তি হোক। ছোট বোন মেরি খুব কাঁদাকাটি করল। এ কথা সে কথা বলে ওকে সান্ত্বনা দিলাম। লিলির সঙ্গে কি কি কথা হয়েছে সব বললাম ওকে। বললাম যেন প্রয়োজনের সময় লিলির পাশে থাকে, তাকে আন্তরিকভাবে সহযোগিতা করে। লিলির কলেজ পড়া ভাইটার প্রতি মেরির দুর্বলতা আছে, এটা আমি জানি। অনেক দূরে গিয়ে একটা পাহাড়ের মাথায় ঘোড়া থামিয়ে পেছন ফিরে চাইলাম। চোখের সামনে বিছিয়ে রয়েছে ঢেউ খেলানো ওয়েভনি উপত্যকা। ওই তো দেখা যায় মস্ত উঁচু ওকের জঙ্গল, তার ওপাশে আমাদের গ্রাম। ওখানে আমার জন্ম, ওখানেই রেখে যাচ্ছি আমার প্রিয়তমা বাগদত্তাকে। সমস্ত মধুর স্মৃতি একই সঙ্গে ভিড় করে আসতে চাইল আমার মনে। ঝাপসা হয়ে আসতে চাইল চোখ দুটো। মাথা ঝাড়া দিয়ে চোখ ফিরিয়ে নিলাম, নেমে গেলাম ঢাল বেয়ে। পরদিন রওনা হয়ে গেল অ্যাডভেঞ্চারাস। অনেক কঠিন কথাই তো বাবা আমাকে বলেছে, কিন্তু যেটিতে আমাকে বিদায় দিতে গিয়ে চোখ ভিজে গেল বাবার। হয়তো মনে পড়েছে মায়ের সবচেয়ে প্রিয়পাত্র ছিলাম আমি। আর যদি কোনোদিন দেখা না হয়, এই ভয়ে শেষমেশ এতই কাবু হয়ে পড়ল যে হঠাৎ বেঁকে বসল, না, আমাকে বিদেশ যেতে দেবে না। মাথা নাড়লাম আমি। বললাম আমার নিজের দোষে না হয়ে জেফরির দোষে যদি পালিয়ে যেত স্প্যানিয়ার্ড, আমি যেতাম বাবা প্রতিশোধ নিতে। একবার প্রতিজ্ঞা করেছি, সেটা ভেঙে আমি নিজেকে ছোট করতে পারবো না। তাহলে সত্যি খোদার অভিশাপ পড়বে আমার ওপর। ঠিক আছে, যাও তাহলে। চোখ মুছল বাবা। মনটা একেবারে ভেঙে গেছে বাপ। তোর মায়ের এই হঠাৎ মৃত্যুতে মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার, তাই যা তা বলেছি তোকে রাগের মাথায়। ওসব কিছু মনে রাখিস না। আর যদি কোনোদিন দেখা না হয়, জানিস তোর বাবা তোকে ভালোবাসত। শোকে দুঃখে আমি ভুলে গিয়েছিলাম বদলা নেওয়ার দরকারই পড়ে না। যার যা প্রাপ্য বিচার করে খোদাই তার উপযুক্ত শাস্তি দিয়ে দেন। মানুষের সাহায্যের দরকার পড়ে না তার। যাই হোক, এবারে আমার শেষ উপদেশ শুনে নাও। যে মুল্লুকে যেখানেই যাও, সৃষ্টিকর্তার নিজের বাড়ির কথা কখনো ভুলো না। ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থেকো, মেয়েদের থেকে সাবধান। নিজের জিভ আর মেজাজ নিজের নিয়ন্ত্রণে রেখো। ভিন্ন ধর্মের আচার আচরণকে কখনো বিদ্রূপ করবে না, কারণ ওই জায়গাটা বড়ই স্পর্শকাতর। প্রাণের বন্ধুও হিংস্র হয়ে উঠতে পারে মুহূর্তে। বাবাকে কথা দিলাম তার উপদেশ স্মরণে রাখবো আমি। আমাকে জড়িয়ে ধরে কপালে চুমো দিল বাবা। আসমানের দিকে চেয়ে আমাকে সঁপে দিল ঈশ্বরের হাতে। ছেড়ে দিল জাহাজ। যতক্ষণ দেখা যায় দেখলাম বাবাকে। ছোট হতে হতে মিলিয়ে গেল মানুষটা এক সময়, মিলিয়ে গেল আমার জীবন থেকেও। আর দেখা হয়নি আমাদের। স্ত্রীর মৃত্যুতে মাঝ বয়সেই একেবারে ভেঙে পড়েছিল বাবা। আমি চলে যাওয়ার 2 বছরের মধ্যেই মারা গিয়েছিল হার্টের অসুখে। সে কথা অবশ্য আমি জেনেছি আরো 20 বছর পর। বে অফ বিস্কের প্রবল প্রতিকূল হাওয়া ঠেলে নিয়ে গিয়ে পর্তুগালের লিসবনে নোঙর ফেলতে বাধ্য করল আমাদের অ্যাডভেঞ্চারাসকে। সেখানে কিছুদিন অপেক্ষার পর আবহাওয়া অনুকূল হলে আবার ছাড়ল জাহাজ। ইয়ারমাত থেকে রওনা হওয়ার 40 দিন পর পৌঁছলাম আমরা দক্ষিণ স্পেনের ক্যাডিজ বন্দরে। সেভিলে বেশ অনেকদিন থাকতে হতে পারে মনে করে ওখানকার বিখ্যাত কোনো চিকিৎসকের তত্ত্বাবধানে শিক্ষাটা আরও একটু এগিয়ে রাখবো বলে স্থির করেছি। ক্যাডিজে যে মার্চেন্ট আমার স্থানীয় অভিভাবক হিসেবে নিযুক্ত হয়েছেন, তাকে জিজ্ঞেস করলাম সেভিলের কোনো বড় ডাক্তারের নাম ঠিকানা তার জানা আছে কিনা। আমার ইচ্ছের কথা জানতে পেরে খুশি মনে তিনি পরিচিত 3 জন বড় ডাক্তারের ঠিকানা তো দিলেনই, তাদের কাছে আমাকে পরিচয় করিয়ে দিয়ে চিঠিও দিলেন। আমার অনুরোধে নামটা গোপন রেখে আমার নাম লিখলেন দিয়েগো ডি এইলা। মায়ের কল্যাণে স্প্যানিশ চেহারা ও গায়ের রং পেয়েছি আমি। ভাষাটাও কিছু শেখা আছে, যদিও উচ্চারণ শুনলে বোঝা যায় আমি স্থানীয় লোক নই। তবে আমার বিশ্বাস মুখের ভাষাটা রপ্ত করে নিতে খুব বেশি সময় লাগবে না। 6 মাসের মধ্যেই গড়গড় করে ক্যাস্টেলিয়ান বলতে পারবো। সেভিলের এক অখ্যাত সরাইখানায় মাল সামান রেখে সুপারিশপত্র নিয়ে বেরিয়ে পড়লাম সবচেয়ে বড় ডাক্তারের উদ্দেশ্যে। এতদিন পর ভদ্রলোকের নামটা আর মনে করতে পারছি না। লাস প্যালমাস স্ট্রিটে সামনে পিছনে লনওয়ালা আলিশান বাড়ি ছিল সেই ডাক্তারের। হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার অপর পাশে আরেক বিশাল বাড়ির গাড়ি বারান্দার ছায়ায় হালকা পাতলা ছোটখাটো বয়স্ক এক ভদ্রলোক বসে আছেন চেয়ারে। মাথা থেকে চওড়া ব্রিমের হ্যাটটা খুলে হাত পাখার মতো হাওয়া করছেন নিজেকে।
চোখ তুলে চাইলেন ভদ্রলোক। দেখলাম তার উজ্জ্বল কালো চোখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। আর অল্প একটু দূরেই সেই নামকরা ডাক্তারের বাড়ি। বাড়িটা চিনে নিয়ে ধীর পায়ে ফিরে এলাম আমি। হাঁটাহাঁটি করছি আর ভাবছি কি গল্প বানিয়ে বলবো ডাক্তারকে। দেখলাম গাড়ি বারান্দায় বসা বৃদ্ধ ভদ্রলোক সারাক্ষণ গভীর মনোযোগে লক্ষ্য করছেন আমাকে। আমার গল্প তৈরি হয়ে যেতেই ডাক্তারের বাড়িতে গিয়ে হাজির হলাম। জানা গেল তিনি এখন বাড়িতে নেই। কখন ফিরবেন আর কখন তার সঙ্গে দেখা করা যাবে জেনে সরাইখানার ফিরতি পথ ধরলাম। সে বৃদ্ধের সামনে দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ তার হাত ফসকে হ্যাটটা এসে পড়ল আমার পায়ের সামনে। হ্যাটটা তুলে ধুলো ঝেড়ে এগিয়ে দিলাম বৃদ্ধের দিকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, শান্ত মোলায়েম কণ্ঠে বললেন ভদ্রলোক। বিদেশি হলেও সৌজন্যবোধ আছে তোমার। আপনি কি করে জানলেন আমি বিদেশি? এতই অবাক হয়েছি যে সাবধান হওয়ার কথা ভুলে গেছি। মৃদু হাসলেন তিনি। আগে যদি বা আন্দাজ করে থাকি, এবার তো তুমি ধরাই পড়ে গেলে। তোমার উচ্চারণই বলে দিচ্ছে তুমি বিদেশি। তবে অনেক বিদেশির চেয়ে অনেক ভালো ক্যাস্টিলিয়ান বলছো তুমি। মাথা নুইয়ে সম্মান জানালাম জ্ঞানী বৃদ্ধকে। তারপর এগোলাম নিজের পথে। কিন্তু দুপা এগোতেই আবার কথা বলে উঠলেন তিনি। এত তাড়া কিসের আয় ছেলে? ভেতরে এসো, এক কাপ ওয়াইন খেয়ে যাও আমার এখানে, খুব ভালো জিনিস। না বলতে গিয়েও ভাবলাম সত্যি তো কোনো কাজ নেই আমার। এর সঙ্গে কিছুক্ষণ গল্প করলে হয়তো কিছু শিখতে পারবো। বেশ গরম পড়েছে সিনিয়র, আপনার আতিথ্য গ্রহণ করছি, ধন্যবাদ। আর কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে পড়লেন ভদ্রলোক। ওর পিছু নিয়ে মার্বেল পাথর বিছানো একটা দেওয়াল ঘেরা আঙিনায় চলে এলাম। ঠিক মাঝখানে গোল একটা কৃত্রিম জলাশয়, ওটা ঘিরে রয়েছে ঘন লতা ঝোপ। ঝোপের ছায়ায় ছোট একটা টেবিলের দুপাশে দুটো চেয়ার রাখা। দুজন আরাম করে বসার পর টেবিলের উপর রাখা রূপার একটা ঘণ্টা বাজালেন বৃদ্ধ। বাড়ির দরজা খুলে ঝলমলে স্প্যানিশ পোশাক পরা এক তরুণী আলতো পায়ে এগিয়ে এলো। ওয়াইন আনো, বললেন বৃদ্ধ নরম গলায়। সাদা পর্তুগিজ ওয়াইন এলো, নিজ হাতে পরিবেশন করলেন বৃদ্ধ। তারপর গ্লাসটা উঁচু করে ধরে বললেন, তোমার স্বাস্থ্য সিনিয়র। সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রয়েছেন আমার মুখের দিকে। ডিয়েগো ডিয়েইলা, নামটা বলতেই হলো। আরে, অবাক হলেন বৃদ্ধ। স্প্যানিশ নাম দেখছি, নাকি ছদ্মনাম? দুনিয়ার এত লোকের সঙ্গে আমার চেনা জানা, এ নাম তো আগে কখনো শুনিনি। অখ্যাত হলেও বিশ্বাস করুন বা নাই করুন, ওটাই আমার নাম সিনিয়র। আমিও চাইলাম তার মুখের দিকে। আন্দ্রে ডি ফসেকা, বলে মাথা ঝোঁকালেন তিনি। পেশায় চিকিৎসক, নামযশ আছে, বিশেষ করে ধনী মহিলা রোগীদের মধ্যে। পরিচিত হওয়ার পর গ্লাস ঠোকাঠুকি করে এক ঢোকে পানীয়টুকু গিলে নিলাম। এত ভালো ওয়াইন আগে কখনো খেয়েছি বলে মনে পড়ে না, বললাম সে কথা। মৃদু হাসলেন বৃদ্ধ। থ্যাংক ইউ সিনিয়র ডিয়েগো। হ্যাঁ, বিশ্বাস করছি এটাই তোমার নাম, কারণ নামে কিছু এসে যায় না। মাঝে মাঝে বদল করবার প্রয়োজন পড়ে, সে নিয়ে আর কারো মাথা ব্যথা হওয়া উচিত নয়। দেখতেই পাচ্ছি তুমি এই শহরে নতুন। না, টের পেয়েছি বলে অবাক হবার কিছু নেই। পুরাতন লোক পথ চলতে চলতে এদিক ওদিক চায় না, পথের হদিশ জানতে চায় না কারো কাছে। স্থানীয় লোক গরমকালে রাস্তার রোদের দিকটা ধরে হাঁটে না। যাই হোক, যদি জিজ্ঞেস করি তোমার মতো স্বাস্থ্যবান যুবকের কি দরকার আমার প্রতিদ্বন্দ্বী ওই ডাক্তারের কাছে, কিছু মনে করবে? প্রশ্নটা যদিও ব্যক্তিগত বিষয়ে অনাকাঙ্ক্ষিত কৌতূহলের মতো শোনাচ্ছে, তবু আমি উত্তর দেব। মনে মনে এতক্ষণে ভদ্রলোককে অন্যের রোগী ভাগানো অপচিকিৎসকের পর্যায়ে নামিয়ে দিয়েছি আমি। এরা নিরাময়ের চেয়ে রোগীর পকেট খালি করতেই বেশি পটু। বললাম, আমি নিজেও একজন চিকিৎসক সিনিয়র, যদিও পুরোপুরি প্রশিক্ষিত বলা যাবে না, সনদ পাইনি এখনো। আমি এসেছিলাম বড় কোনো ডাক্তারের সহকারী হিসেবে তাকে সাহায্য করার, সেই সঙ্গে অভিজ্ঞতা অর্জন ও আমার চলার মতো সামান্য কিছু উপার্জনের সুযোগ যদি পাওয়া যায় সে ব্যাপারে জানতে। তাই বুঝি? তবে সিনিয়র, ওখানে তোমাকে হতাশ হতে হবে। মাথা ঝাঁকিয়ে বড় ডাক্তারের বাড়ির দিকে ইঙ্গিত করলেন তিনি। বিরাট অঙ্কের ফি ছাড়া এরা কোনো শিক্ষানবিশ নিতে রাজি হন না, আর তাছাড়া এটা এদেশের প্রচলিত রীতিও নয়। তাহলে অন্য কোথাও অন্য কিছু করেই পেট চালাতে হবে আমাকে? না না, ঠিক ও কথা বলিনি আমি। বলছিলাম আমি হয়তো তোমার জন্য কোনো সুযোগের ব্যবস্থা করে দিতে পারবো। এসো, দেখা যাক তুমি কতটুকু জানো চিকিৎসা শাস্ত্রের। তবে শুরুতেই তোমার জেনে রাখা ভালো,
চিকিৎসা শাস্ত্র জানার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের মনের গতি প্রকৃতি জানা। যার এটা জানা আছে সেই মানুষের নেতা হবে, অথবা মেয়ে মানুষের, যারা চালায় পুরুষ মানুষকে। আর কোনো ভূমিকায় না গিয়ে এবার চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সরাসরি প্রশ্ন করলেন তিনি আমাকে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়ে গেলেন তিনি, তারপর সূক্ষ্মতম। সমস্যাগুলোর বেশিরভাগ নারী বিষয়ক, কিছু শারীরিক, কিছু মানসিক। মুগ্ধ হয়ে গেলাম ভদ্রলোকের জ্ঞানের পরিধি দেখে। কয়েক মিনিটের মধ্যে আমার বিদ্যা বুদ্ধি সম্পর্কে আর কিছুই জানতে বাকি রইল না তার। তোমাকে দিয়ে হবে সিনিয়র, বললেন তিনি অবশেষে। তোমার মধ্যে ন্যাক আর বুদ্ধিমত্তা যেমন আছে, সম্ভাবনাও আছে, যদিও অল্প বয়সের কারণে অভিজ্ঞতার খুবই অভাব। তোমার মধ্যে সংকল্পের দৃঢ়তা আছে, আছে হৃদয়ের উষ্ণতা, সততা, লক্ষ্য আছে, আর সেই সঙ্গে আছে লক্ষ্য অর্জনের পথে নিজেকে পরিচালনার ক্ষমতাও। মাথা নুইয়ে তাকে সম্মান জানালাম আমি। প্রাণপণ চেষ্টা করছি মনের আনন্দ যেন চেহারায় ফুটে না ওঠে। তবে এত সব কিছু থাকার পরেও যে প্রস্তাবটা আমি তোমাকে দেব বলে ভাবছি সেটা দিতাম না, কারণ অনেক যুবককে আমি এইসব গুণ ও সম্ভাবনা নিয়েও বানের জলে ভেসে যেতে দেখেছি। তুমিও যাবে কিনা এখনই বলার সেটা উপায় নেই, কিন্তু আমি কপাল ঠুকে দেখতে রাজি আছি শুধু একটি কারণে, সৌন্দর্য। তোমার হয়তো জানা নেই, আশ্চর্য একটা আকর্ষণ আছে তোমার চেহারায়। এমন এক বিরল সৌন্দর্য আছে যেটা সেভিলের অর্ধেক মহিলাকে অমোঘ আকর্ষণে টানবে। এইসব স্তোক বাক্য তো শুনতে খুবই ভালো লাগছে সিনিয়র, কিন্তু মানে ঠিক বুঝতে পারছি না। আপনি অল্প কথায় প্রস্তাবটা কি ঠিক বলবেন? হ্যাঁ, সংক্ষেপেই বলছি তাহলে। তোমার মধ্যে যা যা দেখতে পাচ্ছি ঠিক সেই রকম একজন সহকারী আমার দরকার। তবে সেই সহকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণটা থাকা প্রয়োজন সেটা তোমার আছে কিনা তার উপর নির্ভর করবে সবকিছু। সিদ্ধান্ত নেওয়ার এবং গোপনীয়তা রক্ষা করার ক্ষমতা থাকা চাই। বেতন বেশ ভালো, এই বাড়ির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করা যাবে অবাধে। দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করবার এমন সুযোগ পাবে যা খুব কম মানুষের ভাগ্যেই জোটে। কি বলো তুমি? কিছু বলার আগে আপনার সহকারীর কাজের প্রকৃতি সম্পর্কে আমার আরও জানা দরকার। আপনার প্রস্তাব খুবই লোভনীয়, সন্দেহ নেই, তবে আমার মনে হচ্ছে কাজটার মধ্যে এমন কিছু হয়তো থাকবে যেটা করতে একজন সৎ মানুষের নীতিতে বাঁধতে পারে। তোমার সন্দেহটা অমূলক সিনিয়র। বেআইনি বা গর্হিত কোনো কাজ তোমাকে করতে বলার প্রশ্নই উঠবে না। শোনো, তোমাকে হয়তো বলা হয়েছে আমার প্রতিবেশী ডাক্তার কিংবা ওর মতো আরও কয়েকজন ডাক্তারের নাম বলে গেলেন বৃদ্ধ, যাদের মধ্যে দুজনের কাছে লেখা সুপারিশপত্র রয়েছে আমার পকেটে। এরা সেভিলে সবচেয়ে বড় চিকিৎসক, কিন্তু বাস্তবে সেটা সত্য নয়। আমি সেরা, এবং ওদের সবার চেয়ে ধনী। ওরা যে কোনো 2 বা 3 জন যা উপার্জন করে, আমি একা তার চেয়ে বেশি করি, অনেক বেশি। জানো তুমি আজ আমার কত রোজগার হয়েছে? দাঁড়ো বলছি। আধ মিনিট আঙুলের গিঁট গুনে হিসেব করে নিলেন বৃদ্ধ। আজ আমি আয় করেছি 25 পেসো, 63 পাউন্ড স্টার্লিং। আমি বাজি ধরে বলতে পারি ওরা সবাই মিলেও আজ এত রোজগার করেনি। কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন বৃদ্ধ, তারপর মুখ খুলেন আবার। তুমি হয়তো জানতে চাইবে আমি কিভাবে এত উপার্জন করি, হয়তো আরও জানতে চাইবে যদি এতই রোজগার করি তবে বুড়ো বয়সে এখন ক্ষান্ত না দিয়ে এত খাটাখাটনি করছি কেন। বেশ, বলছি সে কথাও। ভদ্র সমাজের বিপদগ্রস্ত মহিলাদের আশ্রয় ও সাহায্য দেওয়ার মাধ্যমে আসি আমার এত রোজগার। এরা ভুল বা লজ্জাজনক কিছু একটা করে বসে, তারপর মান সম্মান বাঁচাবার জন্য ছুটে আসে আমার কাছে। কারো হৃদয় কুড়ে খাচ্ছে কোনো বেদনা, আমার কাছে আসে সান্ত্বনা ও পরামর্শের জন্য। কারো গালের চামড়ায় ফুসকুড়ির দাগ পড়েছে, দৌড়ে আসে আমার কাছে নিরাময়ের আশায়। গোপন প্রেম কারো বিপদ ডেকে এনেছে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করি এবং গোটা ব্যাপারটা গোপন রাখি। অতীতের ভুল থেকে কিভাবে শুধরানো যায় আর কিভাবে চললে ভবিষ্যতে ভুল থেকে রক্ষা পাওয়া যাবে সেই পরামর্শ দিই। টুকটাক করে মহিলাদের কাল্পনিক রোগ সারাই, সত্যিকারের রোগে উপযুক্ত ওষুধ দিই। সেভিলের অর্ধেক গোপন কথা রয়েছে আমার পেটে। মুখ খুললে আমি গোটা সেভিলের সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে ঝগড়া ফ্যাসাদ, এমনকি গৃহযুদ্ধের মতো রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে দিতে পারি। কিন্তু মুখ খুলি না আমি, কারো বিশ্বাস ভঙ্গ করি না। শত শত ভদ্রমহিলা আমাকে উদ্ধারকর্তা বলে জানে। ওদের দুর্বলতার কথা জানা আছে আমার, কিন্তু আমি কখনো তার কোনো সুযোগ নিই না। টাকার বিনিময়ে প্রেমিক বা স্বামীকে খাওয়াবার জন্য প্রেম টনিক হয়তো দিই, কিন্তু লক্ষ টাকার বিনিময়েও বিষ সরবরাহ করি না।
হ্যাঁ, প্রচুর টাকা করেছি আমি, কিন্তু থামতে পারি না। তার প্রধান কারণ আমার উপর ভরসা করে মেয়েরা, আর দ্বিতীয় কারণ এই জীবনটা আমার পছন্দ। নারী পুরুষের ভালোবাসার কথা, তাদের আশা নিরাশার কথা, দুঃসাহসিকতার কথা, এসব শুনতে আমার ভালো লাগে। আরও ভালো লাগে ওদের জীবনের মঙ্গলময় কোনো ভূমিকা রাখতে পারলে। তাই যদি হয়, তাহলে একজন অচেনা অজানা তরুণকে, যা সম্পর্কে কিছুই জানেন না আপনি, তাকে চাকরির প্রস্তাব দিচ্ছেন কেন? সত্যি দেখছি তুমি একেবারেই অনভিজ্ঞ ছেলে। চিনি না ঠিকই, কিন্তু তোমার সম্পর্কে কিছুই জানি না তা বলো কি করে? চোখের দেখায় মানুষকে যদি চিনতে নাই পারলাম, তাহলে গত 40টা বছর এই আজব পেশায় কি ঘাস কাটলাম? তুমি নিজে নিজেকে যতটা চেনো, আমি হয়তো তার চেয়ে অনেক বেশি চিনি। এই ধারণা তোমাকে পছন্দ করার প্রধান কারণটাই বলি। যে অপূর্ব সুন্দরী মেয়েটার সঙ্গে মন দেয়া নেয়া হয়েছে তোমার, তাকে ইংল্যান্ডে রেখে এসেছো বলে এখানে অনাকাঙ্ক্ষিত জটিলতায় আমাকে বা তোমাকে বিব্রত হতে হবে না। কি অবাক হয়েছে বলে মনে হচ্ছে? কিন্তু আপনি, বলতে গিয়েও থেমে গেলাম। কি করে জানলাম? খুব সহজেই। তোমার পায়ের বুট জোড়া ইংল্যান্ডে তৈরি। ওখানে বেড়াতে গিয়ে ওরকম হাজারটা দেখে এসেছি আমি। তোমার কথাতেও সোনার কান থাকলে বোঝা যায় হালকা ইংরেজ টান আছে। তাছাড়া ক্যাস্টিলিয়ান শব্দ খুঁজে না পেয়ে তুমি নিজের অজান্তে দুইবার ইংরেজি শব্দ বলেছ। তারপর তোমার আঙুল ওটা নিশ্চয়ই আনুষ্ঠানিক কোনো এঙ্গেজমেন্ট রিং নয়, প্রেয়সীর দেয়া স্মৃতিচিহ্ন বিদায় ক্ষণে নিজের আঙুল থেকে খুলে দিয়েছে। তোমাকে দেখে সেভিলের অর্ধেক মহিলার পাগল হওয়ার কথা শুনে তোমার চোখে কোনো আগ্রহ ফুটে উঠতে দেখলাম না। অথচ তোমার বয়সে অন্য যে কোনো ছেলে, যার হৃদয়টা আস্ত আছে, কিছুটা চাঞ্চল্য প্রকাশ করতই। আপনি খুবই চালাক মানুষ সিনিয়র। আমি চালাক নই, প্রশিক্ষণপ্রাপ্ত। তুমিও 1 বছরের মধ্যে শিখে যাবে। যদিও তোমার খুব বেশি দিন এখানে থাকার ইচ্ছা আছে বলে মনে হয় না। বিশেষ কোনো একটা উদ্দেশ্য নিয়ে তুমি এসেছো সেভিলে। উদ্দেশ্য হাসিল হলেই ফিরে যাবে দেশে। যাই হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই। তুমি কি আমার প্রস্তাবটা গ্রহণ করছো? মনে হচ্ছে গ্রহণ করাই উচিত। বেশ, তাহলে তুমি নিচ্ছ কাজটা। তবে কথা পাকা করবার আগে আমি আরও 2-1টা কথা জানিয়ে রাখতে চাই। আমি চাই না তোমাকে কেউ আমার অধস্তন কোনো কর্মচারী বলে মনে করুক। মানুষের কাছে আমি তোমাকে আমার আপন ভাগ্নে বলে পরিচয় দেব। বিদেশ থেকে এসেছো মামার কাছে চিকিৎসা বিদ্যা শিখতে। আমার কাজে সাহায্য করবে ঠিকই, কিন্তু সেটা তোমার দায়িত্বের একটা অংশ মাত্র। তোমার আসল কাজ সেভিলের উচ্চবিত্ত সমাজে মিশে যাওয়া। আমি যাদের নাম বলবো তাদের উপর নজর রাখা। এখানে একটা কথা, ওখানে একটু ইঙ্গিতের মাধ্যমে আমাদের ক্লায়েন্ট আকর্ষণ করা। তুমি কখনো মেধাবী ও রসিক, কখনো বা বিষাদগ্রস্ত পণ্ডিত, আবার কখনো তারুণ্য উচ্ছল ধনী যুবকের ভূমিকায় অভিনয় করবে। আমি যখন যা বলবো। অস্ট্রের গল্প করবে স্প্যানিশ অভিজাত পুরুষের সঙ্গে, লেডির সঙ্গে গল্প করবে প্রেম ভালোবাসা নিয়ে, কিন্তু নিজেকে জড়াবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এইখানে বৃদ্ধের চেহারাটা গম্ভীর থমথমে হয়ে উঠল। কখনো বিশ্বাস ভঙ্গ করা চলবে না, না আমার, না আমার ক্লায়েন্টদের। যদি করো, মৃত্যু ঘটবে তোমার। এই আমার শর্ত, বুঝতে পারছো? পারছি সিনিয়র। আমার নিজের স্বার্থেই আপনার বিশ্বাসের কোনো অমর্যাদা আমি করব না। বেশ, এবার বলো তুমি কি কাজটা নিচ্ছ? নিচ্ছি। ভেরি গুড। তোমার মালপত্র নিশ্চয়ই সব সরাইখানায়। আমি লোক পাঠিয়ে ওখানকার পাওনা মিটিয়ে সবকিছু আনিয়ে নিচ্ছি এখানে। তোমার যাওয়ার দরকার পড়বে না। এসো, আরেক গ্লাস ওয়াইন খেয়ে আরো কিছুটা ঘনিষ্ঠ হওয়া যাক। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হেনরি র্যাডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস মন্টেজুমাস ডটার। আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।